সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিচ। আবার একটা ট্রান্সফার আপডেটের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর ন্যাচারালি জানুয়ারি মাস পড়ে গেছে, মানে আমরা এবার থেকে রেগুলার বেসিসে টিমগুলোর মুভমেন্ট সম্বন্ধে জানতে পারবো যে এই জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোটা, যেটা খুব কম সময়ের জন্য থাকে বাট খুব এফেক্টিভ। কারণ এখানে টিমগুলো প্রায় নিজেদের যেখানে যেখানে প্রবলেমস রয়েছে, কারো ছোটাঘাতের সমস্যা, কারো প্লেয়ারের অফ ফর্ম বা কোথাও শক্তি বাড়াতে হবে, নিজেদের যে মোমেন্টাম রয়েছে সেটা ধরে রাখার জন্য বা বেটার করার জন্য প্রত্যেকটা টিমকে ইমপ্রুভ করতে হয়। তো এই জানুয়ারি মাসটা কে কীভাবে কাজে লাগাচ্ছে আমরা ডেফিনেটলি ফলো আপ রাখবো, অ্যান্ড যা কিছু আপডেট থাকবে, যা কিছু রিউমার্স থাকবে সেটা অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওতে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে, যাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যাদের মার্কেটে রিউমার রয়েছে, যাদের অলমোস্ট কমপ্লিশন অফ ট্রান্সফারের জায়গাতে কেউ কেউ চলে গেছে। তো একটা মিক্স ট্রান্সফার আপডেটের ভিডিও। কিন্তু প্রথমে যেটা বলা হয়েছে যে আজকে নর্থ ইস্টের ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিংকে নর্থ ইস্ট ফেস করেছিল এবং মোহামেডান স্পোর্টিং আজকে ডিফেন্সিভলি এক্সেপশনালি ভালো খেলেছে। একটু অ্যাটাকে আরও মোবিলিটি থাকলে বা যে কটা সুযোগ খুব মানে ইজি মিস হয়েছে আমি বলবো, সেখানে যদি কনভার্সন হয়ে যেত তাহলে হয়তো মোহামেডান স্পোর্টিং এই ম্যাচটা বার করে নিতে পারতো। নর্থ ইস্টের ক্ষেত্রেও বার করার মতো সুযোগ ছিল, অলমোস্ট হয়েও গেছিলো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এতটা ডিফেন্সিভলি ভালো বা এতটা ডিফেন্সিভে মানে শুধুমাত্র যে এক একজন প্লেয়ার না, পুরো একটা ইউনিট হিসেবে মোহামেডান স্পোর্টিংয়ে যে খেলেছে, সেখানেই কোথাও আজকে অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং নিয়ে আসতে পারছে। আর নর্থ ইস্টের এই ড্রটাতে নর্থ ইস্টের ওপরের দিকে যে টিমগুলো রয়েছে, মানে যারা ওই মানে প্লে অফে যাওয়ার জন্য আপাতত ফাইটটা চালাচ্ছে, তারা কিছুটা হ্যাপি হবে। তো ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। মোহামেডান স্পোর্টিং আরও বেটার করবে, টেবিলের উপরের দিকে উঠে আসবে, এটাই তো এক্সপেকটেশন, কারণ লাস্ট সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং। এবার যদি আসি সরাসরি ট্রান্সফারের বিষয়গুলোতে, তাহলে প্রথম যেটা একটা বিগ ব্রেকিং অন্তত ওকে আমার কাছে, সেটা হচ্ছে প্রবীর দাসের মুভটা। প্রবীর দাস কেরালা থেকে মুম্বাইতে মুভ করেছে, অ্যান্ড সিরিয়াসলি জানি না যে লাস্ট কয়েকটা সিজনে প্রবীর দাসের সাথে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। মোহনবাগানে যদি লাস্ট ওর স্টিন্টের কথা ভাবি, তাহলে ঠিক যতটা সাকসেসফুলি ও খেলেছিল, যেভাবে নিজেকে মেলে ধরতে পেরেছিল, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। বেঙ্গালুরুতে গিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়, বাস এই অবধি। তারপর সেইভাবে যে বিরাট হাই কন্ট্রিবিউশন সেটা দেখা যায় না। তারপর কেরালাতে আসে, কেরালাতে এসেও স্ট্রাগল করছে, করছিল। সেটা ইঞ্জুরির কারণে হতে পারে, সেটা টিমে ফার্স্ট প্লেস পজিশন হতে পারে, সব কিছুতেই কিন্তু স্ট্রাগল করছিল। অ্যান্ড সেই স্ট্রাগলিং পিরিয়ডটা আপাতত শেষ হতে পারে যদি মুম্বাই সিটি এফসি ওকে প্ল্যানিং ওয়াইজ নেয়। আর যদি এটা এজেন্ট গেম হয়, যে এজেন্টের ক্ষমতা বলেও একটা ক্লাব পেয়ে গেল এবং সেখানে কিছুটা গেম টাইম পেতে পারে, তাহলে একটু ডিফারেন্ট স্টোরি হতে পারে। বাট আমার মনে হয় যদি ওর কোয়ালিটি দেখে কোচ পিটার ক্র্যাটকে ওকে চয়েস করে থাকে, তাহলে সামহাও ও গেম টাইম কিছুটা পাবে। এবং যেহেতু উইংয়ে সমস্যা হচ্ছে, তো প্রবীর দাসকে আমরা একটু ডিফারেন্ট অবতারে দেখতে পারি। একদমই উইং ব্যাক বা সাইড ব্যাক হিসাবে না, হয়তো উইঙ্গার হিসাবে, হয়তো অ্যাটাকে আমরা অনেক বেশি করে প্রবীর দাসকে দেখতে পারি। দেখা যাক কি হয়। তো প্রবীর দাসের এই মুম্বাই সিটি এফসিতে লোন মুভটা আমার কাছে খুব সারপ্রাইজিং এবং সিরিয়াসলি বলছি আউট অফ দ্য বক্স লেগেছে। যেভাবে হাইপটা তৈরি হয়েছিল মার্কাস যখন পোস্ট করে, অনেকে ভেবেছিল হয়তো খুব হাইপড বলা একজন প্লেয়ার, মানে খুব ভালো, আরও বেটার, আরও ফর্মে থাকা কোনো প্লেয়ার। কারণ মুম্বাইতে প্রবলেমস রয়েছে, মুম্বাইতে প্লেয়াররা খারাপ খেলছে বলবো না, কিন্তু কনসিস্টেন্সি নেই। তো সেখানে দাঁড়িয়ে আরও বেটার বা মিডফিল্ডে একটু শক্তি বাড়ানোর প্লেয়ার হয়তো সবাই এক্সপেক্ট করছিল, কিন্তু সেখানে প্রবীর দাস, ঠিক আছে চলো হতেই পারে যে প্রবীর গিয়ে কিছু ম্যাচে রং বদলে দিল। দ্বিতীয় যে মুভটা কমপ্লিট হয়েছে, যেটা প্রি এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে, যেটা 2025-26 সিজন থেকে আমরা দেখতে পাবো প্লেয়ারকে নতুন জার্সিতে, সেটা হচ্ছে বিকাশ ইউমনাম সিং, চেন্নাই এফসি সেন্টার ব্যাক। এইবারে যে বিরাট কিছু গেম টাইম পেয়েছে বা খুব ভালো তাকে ইউজ করছেন কোচ ওয়েন কোয়েল, এরকম না, কিন্তু এই প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, লং টার্মে ভালো খেলা, ফিউচারে একটা ভালো ডিফেন্ডার হওয়া, সব রকম পোটেন্সিয়াল রয়েছে। এবং সেখানে দাঁড়িয়েই কেরালা কিন্তু তার সাথে মাল্টি ইয়ার এগ্রিমেন্ট কমপ্লিট করেছে, যেহেতু ওর কন্ট্রাক্টে লাস্ট 6 মান্থসে রয়েছে। আমরা জানি যে অ্যাজ পার ল একজন প্লেয়ারের সাথে একটা ক্লাব কথা বলতে পারবে এবং যখন সে তার শেষ 6 মাসে রয়েছে তার সাথে প্রি এগ্রিমেন্ট করতে পারবে, যেটা আপাতত কেরালা কমপ্লিট করেছে। 2025-এর 1 জুন থেকে অফিসিয়ালি বিকাশ ইউমনাম কেরালা ব্লাস্টার্সে জয়েন করবে এবং সেই দিন থেকে অফিসিয়ালি কেরালার প্লেয়ার হবে। কেরালা ডিফেন্সে অনেকটা
ইমপ্রুভ করতে চাইছে নিজেদের জমিটাকে। আরও একটা রুমার শুনতে পাওয়া যাচ্ছে যে আরও একজন ওড়িশা এফসির ডিফেন্ডার অর্থাৎ রাইট ব্যাক আমায় রানাওয়াড়ে, তাকেও কিন্তু কেরালা সই করাতে পারে। সেই মুভমেন্টটার দিকেও কিন্তু কেরালা এগিয়ে যাচ্ছে, যেহেতু লোনে রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে। আর মুম্বাই সিটি এফসির সাথে যেটা কন্ট্রাক্ট রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে এই 2025-এর 31শে মে। তো আমায় রানাওয়াড়ের সাথেও কিন্তু কেরালা কথা বলতে পারে, তার সাথেও প্রি এগ্রিমেন্টে চলে যেতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ডিফেন্সে একটা বড় রকমের কিন্তু নতুন স্বাদ আনতে চলেছে কেরালা, এবং সেখানে ইয়াং প্লেয়ারদের ওপর বা প্রমিসিং ইয়াং প্লেয়ারদের ওপর বেশি করে ভরসা রাখতে চলেছে। দেখা যাক সেটা কতটা কেরালাকে পে ব্যাক করে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার হচ্ছে মনভীর সিং। বাট এই মনভীর কিন্তু ভাই মোহন বাগানের মনভীর না, মানে ন্যাশনাল টিমের মনভীর না। এই মনভীর জামশেদপুরে ছিল, তাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং সই করিয়েছে। মনভীর সিং এর সই এই মুহূর্তে কমপ্লিট, সেটা অফিসিয়ালি অ্যানাউন্সডও হয়ে গেছে। 23 বছর মাত্র বয়স, বেশ কিছু ক্লাবে খেলা হয়ে গেছে। কেরালাতে ওর প্রথম বড় কন্ট্রাক্টও পাই, তারপর সেখানে খুব একটা কিছু করতে পারে না। সেখান থেকে ইন্ডিয়ান অ্যারোজ বা দিল্লি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সব জায়গাতে ঘুরে জামশেদপুরে এই সিজনে শুরুতে সই করেছিল, সেখানেও স্ট্রাগল করেছে এবং ফাইনালি আপাতত মোহামেডান স্পোর্টিংয়ে আসছে। দেখা যাক মোহামেডান স্পোর্টিংয়ে মনভীরের এই নতুন জার্নি কেমন যায়। আর লাস্ট যে বিষয়টা দিয়ে কথা বলবো, তার আগে রাহুল কেপির কথা বলে দেওয়া দরকার। রাহুল কেপি কিন্তু কেরালা ছাড়ছে, তার সাথে এই মুহূর্তে ওড়িশা এফসির ডিল কমপ্লিট বলেই শোনা যাচ্ছে। ওড়িশা কিন্তু মাল্টি ইয়ার ডিল কমপ্লিট করেছে এবং জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে উইথ ট্রান্সফার ফি ওড়িশা কিন্তু রাহুল কেপিকে কেরালা থেকে ওড়িশাতে নিয়ে আসছে। এটা এই মুহূর্তে কনফার্ম হয়ে গেছে, বলতে ভুলে যাচ্ছিলাম। ওড়িশা কেরালা ওই পার্টটাতে বলে দেওয়া দরকার ছিল। লাস্ট অবশ্যই বলতে হবে ইস্ট বেঙ্গলের কথা, কারণ ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে একটা বিরাট বড় পাখির চোখ চলে গেছে আমাদের সন্তোষ ট্রফি উইনিং যে টিমটা রয়েছে বাংলার, সেই দিকে। এবার সন্তোষ ট্রফিতে বাংলাদেশ একটু ভালো পারফরমেন্স করেছে। আই এম সরি টু সে, আমি ক্ষমা চাইছি যে সিরিয়াসলি একটা দিনও আমি ভিডিও বানাতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। এর জন্য কেউ কিছু বললে আমার সিরিয়াসলি কিছু বলার নেই, কারণ ভুলটা আমি করেছি। তো সন্তোষ ট্রফি টিম যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে তারা আপাতত বিভিন্ন জায়গাতে সংবর্ধনা পাচ্ছে, সরকার থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, ক্লাব সবাই আপাতত প্লেয়ারদেরকে সংবর্ধনা দিচ্ছেন। কিন্তু যেটা মেন ব্যাপার যে এই প্লেয়ারদের ফিউচার কোথায়, একটা সময়ে তো তাদেরকে ভালো ক্লাবে খেলতেই হবে আলটিমেট, না হলে তো সেই যে একটা কোথাও উত্থান, যে এই টিমটা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এই প্লেয়াররা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছিল বাংলাকে, এটা তো অনেকে মনে রাখবে না। তো এই প্লেয়ারদের ভালো টিম দরকার। তো ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আপাতত টার্গেট করে নিয়েছে, তার মধ্যে যে দুজন টপ প্লেয়ার, যার মধ্যে সব থেকে যে প্লেয়ারকে নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে রবি হাঁসদা। রবি হাঁসদার সাথে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে কথাবার্তা প্রায় ফাইনাল স্টেজের দিকে এগোচ্ছে। ইস্টবেঙ্গলে রবি হাঁসদা জয়েন করতে পারে, কিন্তু এটাও ঠিক কথা যে ইস্টবেঙ্গলে বেশ কিছু ইয়াং ভালো ভালো ফরওয়ার্ড রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আরও একজন প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কোথাও কিন্তু একটা গেম টাইমের জন্য স্ট্রাগলিং চলবে। এবার সেখানে দাঁড়িয়ে এটাও ঠিক কথা যে গেম টাইম তো সবসময় তুমি গিফটেড পাবে না, তোমাকে আর্ন করে নিতে হবে। তুমি সুযোগ পাবে, সেখানে তোমাকে কোচের কাছে প্রমাণ করতে হবে যে ইউ আর ক্যাপেবল তুমি পরবর্তী ম্যাচে গেম টাইম পাওয়ার জন্য। তো ঠিক আছে, হেলদি কম্পিটিশন থাকবে এবং সেখানে এই যে বাংলার ছেলেগুলো যারা সন্তোষ ট্রফি জেতালো তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, দে ক্যান প্রুভ। আরও একজন প্লেয়ার সেটা হচ্ছে মনতোষ মাঝি। এই প্লেয়ারটাকেও কিন্তু আপাতত ইস্টবেঙ্গল টার্গেট করেছে, কথাবার্তা চলছে এই প্লেয়ারকে সই করে দেবে। কিন্তু রবি হাঁসদাকে নিয়ে যে হাইপটা রয়েছে, যে ক্রেজটা রয়েছে, সেটা ইস্টবেঙ্গল কাজে লাগাতে চাইছে এবং আপাতত বাংলা টিমের সব থেকে যে উজ্জ্বল ছেলেটা, মানে যার রবি কিরণে অ্যাকচুয়ালি বাংলা সন্তোষ ট্রফিটা ফাইনালি নিয়ে আসতে পারছে এত বছর পর। 2017-তে লাস্ট হয়েছিল, তারপর আবারও বাংলা নিয়ে আসতে পারছে ট্রফিটা। এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখা দরকার যে 2017-তে যে প্লেয়ার বাংলার হয়ে দুর্দান্ত খেলে বাংলাকে ট্রফি দিয়েছিল, আর আপাতত সে ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ারে শুধুমাত্র না ন্যাশনাল টিমেও রয়েছে, সেই নামটা হচ্ছে মনভীর সিং। মানে মোহনবাগানে আপাতত খেলা মনভীর সিং। মোহনবাগানে বাংলাতে খেলার সময় কিন্তু মনভীর পাঞ্জাব থেকে এনওসি নিয়ে বাংলার হয়ে খেলেছিল, তখন মোহামেডান স্পোর্টিংয়ে খেলতো। তারপর বিভিন্ন জায়গা ঘুরে গোয়াতে ওর একটা হিউজ উত্থান হয়, আর মোহনবাগানে তো এখন একটা স্বপ্নের রান চলছে মনভীর সিংয়ের, এবং ন্যাশনাল টিমেও মোটামুটি আপ ডাউনের মধ্যে থাকে। বাট রিসেন্টলি মনভীর সিং ন্যাশনাল টিমে ভালো খেলছে না, দ্যাটস আনাদার থিং। সেটা নিয়ে আপাতত কথা বলে লাভ নেই। সেই টিমে অনেক প্লেয়ার ছিল যারা আজকে হয়তো আইএসএল টিমে টুকটাক খেলছে, বাট দে আর নট দ্য স্টার লাইক মনভীর সিং। তো এরকমটা রবি হাঁসদা বা এই মনতোষ মাঝি
এই প্লেয়ারদের সাথেও হতে পারে যদি তারা একটা ভালো এখান থেকে মাইলেজ পায়, একটা ভালো যদি পিক পায়, একটা ভালো ক্লাবের সিস্টেমে থাকে, সেট আপে থাকে, ভালো কোচের আন্ডারে থাকে এবং কোথাও টপ টিয়ারে যদি ফুটবলটা খেলার সুযোগ পায়, যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবে, সেখান থেকে দাঁড়িয়ে এই প্লেয়াররা কিন্তু অনেক উঁচুর দিকে যেতে পারবে। তো রবি হাঁসদা বা মনতোষ মাঝি এদের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সাথে খুব স্ট্রংলি শোনা যাচ্ছে। এবার অফিসিয়ালি কনফার্ম হয়ে গেলে, সিগনেচার ডান হয়ে গেলে নিশ্চিতভাবেই সেটাকে আরও ইন ডিটেলস আমরা অ্যানালিসিস করতে পারবো যে এই প্লেয়ারদেরকে ঠিক কীভাবে সেটা বিনো জর্জ রিজার্ভ টিমে হোক বা সেটা অস্কার ব্রুজো মেন টিমে হোক ইউজ করতে পারেন বা ইউজ করাটা দরকার। এই বাঙালি প্লেয়ারগুলোকে দরকার বিভিন্ন আইএসএল ক্লাবে। আমি একদিনই বলেছিলাম যে বাঙালি প্লেয়াররা উঠে আসছে, অনেকেই উঠছে, শুধুমাত্র কেউ স্কাউট করতে পারছে না বা স্কাউট হলেও তারা হয়তো ভালো এজেন্ট না পেয়ে ভালো ক্লাব পাচ্ছে না। কারণ ওয়ার্ল্ড ফুটবলে যদি আমরা তাকাই তাহলে দেখবো এজেন্টদের একটা বিরাট বড় ভূমিকা থাকে একটা প্লেয়ারের ভালো ক্লাব পাওয়া, সেখানে খেলতে যাওয়া এবং সুযোগ পাওয়া, সব কিছুর পেছনে। তো এই প্লেয়াররা কিন্তু ভালো প্লেয়ার, এদের ভালো এজেন্ট দরকার, ভালো ক্লাব দরকার, সিস্টেম সেট আপ দরকার। এদেরকেও ঘষা মাজা করতে পারলে কিন্তু একটা সময় দাঁড়িয়ে এরাই কোথাও আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ হতে পারে। দেখা যাক কি হয়, সবটা নিয়ে তোমাদের কি কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। কোন প্লেয়ার সব থেকে বেশি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্রেজ তুলতে পারে কোনো টিমে জয়েন করার ক্ষেত্রে, মানে তাকে নিয়ে ডিমান্ড উঠতে পারে, সেটা বিদেশি বা ইন্ডিয়ান প্লেয়ার হোক, কতটা সম্ভাবনা রয়েছে, তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।